আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পিজিপিএস অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটির তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডলের সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি এই অধ্যায়ের উপরে আরও একটি ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি গুরুত্বপূর্ণ রেখাসমূহ নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্থানীয় সময়, তারপরে প্রমাণ সময়, গ্রিনিচ সময়, প্রতিপাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যদি আমি একটি সাধারণ দিনের কথা বলি, যেমন ধরো আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, তারপরে দুপুর হয়, তারপরে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল শেষে রাত, এই যে সময়গুলি আবর্তন বা বিভিন্ন সময়, এই সময়গুলিকে আমরা কিভাবে হিসেব করি বা কিভাবে কোথা থেকে আমরা এই সময়গুলি পাই। তো এই সময়গুলি হিসেব করার জন্য সাধারণত আমরা একটা দেশের স্থানীয় সময়কে হিসেব করি, অথবা একটা স্থানে তখন কয়টা বাজে সেই সময়টা হিসেব করে আমরা বের করি। তো এর জন্য এই সময়টার হিসেবের জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পৃথিবীর আবর্তনের কথা। পৃথিবীর আবর্তনের সঙ্গে যে সময়ের একটা সম্পর্ক আছে, চলো শিক্ষার্থীবৃন্দ আমরা একটু চিত্রের সাহায্যে সেটা দেখে নিই। চিত্রটিতে আমরা পৃথিবীর আবর্তনটা দেখতে পাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো যে আমরা জানি পৃথিবী সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। আর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের কারণে দেখা যাচ্ছে যে পূর্ব দিকের স্থানগুলিতে সূর্যোদয় আগে হয়, এবং সূর্যোদয় আগে হওয়ার কারণে এই পূর্ব দিকের স্থানগুলিতে সময়টা এগিয়ে থাকে। আর আমরা এই যে দেখতে পাচ্ছি, দেখো পৃথিবী যে আবর্তন করছে, এই আবর্তনের ফলে দেখা যাচ্ছে যে এই যে দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর বিভিন্ন সময় এই বিভিন্ন দ্রাঘিমা রেখা এসে সূর্যের সামনে উপস্থিত হচ্ছে। এর ফলে সূর্য যখন যে দ্রাঘিমার উপর লম্বভাবে কিরণ দেয়, সেখানে অর্থাৎ সূর্য যখন ঠিক মাথার উপরে আসে কোনো স্থানে, তখন সেখানে মধ্যাহ্ন ধরা হয়। আর সেই স্থানের ঘড়িতে তখন বেলা 12টা বাজে। এই যে বেলা 12টা দিনের মধ্যাহ্ন, এই সময় থেকে যে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়, সাধারণত সেটাই হচ্ছে কোনো স্থানের স্থানীয় সময়। এখন স্থানীয় সময়ের সঙ্গে দ্রাঘিমা রেখার একটি সম্পর্ক রয়েছে। চলো আমরা একটু দেখে নিই স্থানীয় সময়ের সঙ্গে দ্রাঘিমার কি সম্পর্ক। এর জন্য চলো আমরা বোর্ডে ফিরে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে পৃথিবীর পরিধি হচ্ছে 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রি পরিধি একবার সূর্যের চারদিকে নিজ অক্ষে আবর্তন করতে সময় নেয় হচ্ছে 24 ঘন্টা। অ্যাকচুয়ালি 24 ঘন্টা না, 23 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সময় সঠিক হিসেব করার জন্য আমরা এটাকে 24 ঘন্টা ধরে নেই। তাহলে আমরা একটু সম্পর্কটা দেখি। দ্রাঘিমার সঙ্গে স্থানীয় সময়ের 360 ডিগ্রি আবর্তন করতে পৃথিবীর সময় নেয় হচ্ছে 24 ঘন্টা। এটাকে যদি আমরা মিনিটে নেই তাহলে দাঁড়ায় 24 ইন্টু 60 1440 মিনিট। এটাকে সেকেন্ডে নিলে হয় 60 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে 86,400 সেকেন্ড। তাহলে এই 86,400 সেকেন্ড আবর্তন করতে পৃথিবীর সময় নেয় হচ্ছে 24 ঘন্টা, পুরো এই 360 ডিগ্রি আবর্তন করতে। এখন আমরা দেখি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য বা 1 ডিগ্রি আবর্তন করতে পৃথিবীর সময় নেয়, তাহলে আমরা যদি 360 দিয়ে 86,400-কে ভাগ দেই তাহলে হবে 240 সেকেন্ড। এখন এটাকে আরো ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, যেমন 1 ডিগ্রি, কারণ আমরা জানি যে দ্রাঘিমা রেখাকেও আবার ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করা হয়েছে। তাহলে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট, 60 দিয়ে যদি আমরা 240 সেকেন্ডকে ভাগ করি তাহলে হবে 4 সেকেন্ড। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা স্থানীয় সময়ের সঙ্গে দ্রাঘিমার সম্পর্কটি আমরা দেখলাম যে
1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় নেয় হচ্ছে আমাদের 240 সেকেন্ড, বা এটাকে যদি আমরা মিনিটে আনি 4 মিনিট। আর 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এবার তাহলে আমরা আসি প্রমাণ সময়টা কি, বা প্রমাণ সময়টা কেন লাগে। এখন একটা দেশ তো আর ছোট না, এর মধ্যে অনেকগুলি দ্রাঘিমা থাকতে পারে। তো আর এক একটা দ্রাঘিমার জন্য আমরা এক একটা স্থানীয় সময় পাই। তো এখন ধরো আমি কুমিল্লাতে যদি বলি যে এখন হচ্ছে বাজে বেলা 2টা বাজে, এখন এখানে বাজে 2টা, আর ঠিক আরেকটা অঞ্চলে বাজবে হচ্ছে 2টা বেজে 30 মিনিট। তো এই যে এরকম সময়ের যদি এই অবস্থা হয়, তাহলে দেখা যাবে যে সময় নির্ণয় করতে আমাদের অসুবিধা হবে। তো এই জন্য কি করা হয়, একটা দেশের মধ্যভাগের একটা স্থান নির্ণয় করা হয়, এবং সেই মধ্যভাগের স্থানে যে দ্রাঘিমা, সেই দ্রাঘিমার রেখার সময় অনুযায়ী একটা সময় নির্ণয় করা হয়। সেটাই হচ্ছে প্রমাণ সময়। আর এই প্রমাণ সময়টাকে সারা দেশের সব ঘড়িতে সেট করে ফেলা হয়, যেন যেই আমরা মধ্যভাগে যে স্থানটা ধরলাম, মধ্যভাগের স্থানের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হলো, সেই সময় অনুযায়ী সারা দেশটা যেন চলতে পারে। তো এই তো গেল একটা, এটা হয় একটা ছোট দেশের কথা। এখন যদি একটা বড় দেশ হয় তাহলে কি হবে দেখো, যে একটা বড় দেশের ক্ষেত্রে যদি আমরা একটা সময় রাখি, তাহলে দেখা যাবে যে এখানে যদি আমি বলি এখন যে বিকেল 4টা বাজে, ঠিক আরো অন্য একটা স্থানে দেখা যাবে যে তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে সময় নির্ণয় করতে সমস্যার সৃষ্টি হবে। তো কি করা হয়, এই জন্য বড় একটা দেশের ক্ষেত্রে একাধিক প্রমাণ সময় নির্ণয় করা হয়। একাধিক প্রমাণ সময় তারা কিভাবে নির্ণয় করে, তারা তাদের দেশটাকে কয়েকটা অঞ্চলে ভাগ করে নেয়, এবং এক একটা অঞ্চলের জন্য তারা এক একটা প্রমাণ সময় নির্ণয় করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে প্রমাণ সময় আমেরিকাতে হচ্ছে 4টা প্রমাণ সময় আছে, আর কানাডাতে আছে 5টি প্রমাণ সময়। তো এখন এই যে আমেরিকাতে 4টা প্রমাণ সময় এবং কানাডাতে হচ্ছে 5টা প্রমাণ সময়। এখন তাহলে দেখো, এই যে আমেরিকার 4টা অঞ্চলের কথা যদি আমরা বলি, ওদের অঞ্চলেই কিন্তু দেখো এই 4টা অঞ্চলেই কিন্তু এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের সময়ের কোনো মিল থাকবে না। তো এই একটা দেশের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে সারা পৃথিবীতে তো সময় আরো গন্ডগোল হওয়ার কথা। তো এই জন্য কি করা হয়, সমগ্র পৃথিবীর জন্য একটা প্রমাণ সময় নির্ধারণ করা হয়, যেটাকে বলা হয় গ্রিনিচ সময়। তো গ্রিনিচ সময় আমরা জানি যে লন্ডনের উপকণ্ঠে হচ্ছে গ্রিনিচ মান মন্দিরে যে ক্রোনোমিটার ঘড়ির দ্বারা যে সময় নির্ণয় করা হয়, সেটা হচ্ছে গ্রিনিচ সময়, এবং সেটাকে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়। তো আমরা জানি যে গ্রিনিচের মান হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে সময় বাড়ে বা যোগ হয়, এবং পশ্চিম দিকে যদি আমরা অগ্রসর হই, তাহলে সময় কমে বা বিয়োগ করতে হয়। তাহলে আমরা একটা স্থানের প্রমাণ সময় আমরা এই গ্রিনিচ সময় থেকেও আমরা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি, গ্রিনিচ সময়ের সঙ্গে যোগ করে অথবা গ্রিনিচ সময় থেকে বিয়োগ করে আমরা একটা স্থানীয় সময় নির্ণয় করতে পারি। ধরো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে উত্তর প্রান্ত বিন্দু বা উত্তর মেরু, এটা হচ্ছে নিরক্ষরেখা, এখন এটাকে যদি আমরা গ্রিনিচের মূল মধ্যরেখা ধরি, মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রি। এখন দেখো এই 0 ডিগ্রি থেকে আমি যত পূর্ব দিকে অগ্রসর হতে থাকবো, ততই সময় বাড়তে থাকবে। যেমন এখান থেকে এই মূল মধ্যরেখা থেকে এই দ্রাঘিমা রেখার মান যদি হয় 5 ডিগ্রি, তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পরিবর্তন হয় 4 মিনিট, তাহলে
5 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পরিবর্তন হবে 4 × 5 = 20 মিনিট। মানে মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে অগ্রসর হলে সময় বাড়বে হচ্ছে আমাদের 20 মিনিট। অনুরূপভাবে আমরা যদি মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে অগ্রসর হই, ঠিক এই দ্রাঘিমা রেখার মানটাও যদি হয় 5 ডিগ্রি, তাহলে কি হবে, পশ্চিম দিকে যেহেতু সময় কমে, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য যেহেতু সময়ের ব্যবধান 4 মিনিট, তাহলে 5 ডিগ্রির জন্য পশ্চিম দিকে সময় হচ্ছে 20 মিনিট কমবে। আর অনুরূপভাবে এই মূল মধ্যরেখা থেকে আমি যদি আরো একটি দ্রাঘিমার কথা চিন্তা করি, এই দ্রাঘিমাটার কথা যদি আমি ধরি, এই দ্রাঘিমার মান যদি হয় মূল মধ্যরেখা থেকে 30 ডিগ্রি পূর্বে, 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, 30 ডিগ্রির জন্য হচ্ছে 120 মিনিট বা 2 ঘন্টা। তাহলে এই মূল মধ্যরেখা থেকে 30 ডিগ্রি পূর্ব দিকে গেলে আমাদের 120 মিনিট সময় বাড়বে। আর অনুরূপভাবে পশ্চিম দিকে আসলে, 30 ডিগ্রি পশ্চিমে আসলে হচ্ছে 120 মিনিট কমবে। তাহলে এভাবেও আমরা দ্রাঘিমা রেখার সাহায্যেও আমরা একটা স্থানীয় সময় নির্ণয় করতে পারি, এভাবে যোগ অথবা গ্রিনিচ সময়ের সঙ্গে যোগ অথবা বিয়োগ করে। আর এই যে গ্রিনিচ সময়কে নির্ণয়, গ্রিনিচের প্রতীক হলো GMT, যার মানে হচ্ছে গ্রিনিচ মান টাইম। এখন এর সঙ্গে দেখো আমরা কিভাবে সময় নির্ণয় করব। যদি স্থানটা গ্রিনিচের পূর্ব দিকে হয় তাহলে আমরা যোগ করব প্লাস, আর যদি গ্রিনিচের পশ্চিম দিকে হয় তাহলে আমরা বিয়োগ করব মাইনাস। এখন আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সময় হচ্ছে গ্রিনিচের সময় থেকে 6 ঘন্টা এগিয়ে। তার মানে বাংলাদেশ হচ্ছে গ্রিনিচ থেকে পূর্ব দিকে অবস্থিত, এই জন্য হচ্ছে বাংলাদেশের সময় গ্রিনিচ সময় থেকে 6 ঘন্টা এগিয়ে। ধরো গ্রিনিচে যদি বাজে সকাল 6টা, গ্রিনিচে যদি সকাল 6টা হয়, তাহলে বাংলাদেশের সময় হবে তখন দুপুর 12টা। তাহলে আমরা কি বলতে পারি, বাংলাদেশের যেই স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময় আমরা বলতে পারি GMT + 6। তার মানে হচ্ছে কি আমাদের 6 ঘন্টা সময় গ্রিনিচ সময় থেকে এগিয়ে। তাহলে এভাবে আমরা গ্রিনিচ সময়ের সঙ্গে যোগ অথবা বিয়োগ করেও একটা স্থানের প্রমাণ সময় আমরা নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তাহলে স্থানীয় সময় এবং প্রমাণ সময় তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা প্রতিপাদ স্থানটা কি। প্রতিপাদ স্থান, আমরা জানি ভূপৃষ্ঠের সকল জায়গার প্রত্যেকটা স্থানের বিপরীতেই আরো অন্য একটা স্থান রয়েছে। তো এই যে ভূপৃষ্ঠে অবস্থিত এক বিন্দুর বিপরীতে যে বিন্দুর অবস্থান, সেটাই হচ্ছে মূলত প্রতিপাদ স্থান। তাহলে প্রতিপাদ স্থানের সঙ্গে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে, এটা কেন্দ্রকে ছেদ করে তারপর যে অপর পাশে গিয়ে মিলিত হবে, সেটাই হচ্ছে কোনো একটা স্থানের প্রতিপাদ স্থান। যেমন একটু লক্ষ্য করো, এই যে হচ্ছে এখানে এ বিন্দু, এখন এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র, তাহলে এটাকে ছেদ করে এই পাশে এসে যেটা লাগলো, এই যেটাকে যদি আমরা বি বিন্দু ধরি, তাহলে এই স্থানের প্রতিপাদ স্থান হবে বি বিন্দু। অনুরূপভাবে আমি যদি এখানে ধরি, এটাকে ধরি পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে পি বিন্দুর প্রতিপাদ স্থান হচ্ছে কিউ বিন্দু, অথবা কিউ বিন্দুর প্রতিপাদ স্থান হচ্ছে পি বিন্দু। অনুরূপভাবে আমি আরো একটা বিন্দু আঁকলাম, এটা হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে এক্স বিন্দুর প্রতিপাদ স্থান হচ্ছে ওয়াই বিন্দু। অর্থাৎ ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে হচ্ছে তার প্রতিপাদ স্থান বলা হয়। যেমন এখানে পি বিন্দুর প্রতিপাদ কিউ বিন্দু, এক্স বিন্দুর প্রতিপাদ হচ্ছে ওয়াই বিন্দু এবং এ বিন্দুর প্রতিপাদ হচ্ছে বি বিন্দু। এখন দেখো এই প্রতিপাদ স্থানে কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমরা যদি বৈশিষ্ট্যগুলি একটু লক্ষ্য করি, প্রথমে হচ্ছে যে
যেই স্থানটাকে আমরা ধরবো তার প্রতিপাদ স্থানটা হবে বিপরীত গোলার্ধে। যেমন দেখো এই বিন্দুটা হচ্ছে উত্তর গোলার্ধে এবং তার যে প্রতিপাদ বিন্দু বা প্রতিপাদ স্থান বি বিন্দু সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। অনুরূপভাবে পি এবং কিউ বিন্দু এটা হচ্ছে পশ্চিম গোলার্ধে, আর কিউ বিন্দুটা হচ্ছে পূর্ব গোলার্ধে। অনুরূপভাবে এক্স হচ্ছে উত্তর গোলার্ধে এবং ওয়াই হচ্ছে দক্ষিণ গোলার্ধে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিপাদ স্থানের যে বৈশিষ্ট্যটা, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে একটা বিন্দু তার যে প্রতিপাদ বিন্দু সে দুইটা স্থান হবে দুইটা গোলার্ধে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য যদি আমরা লিখে ফেলি যে প্রতিপাদ স্থান দুটি হবে দুই গোলার্ধে। তারপরে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিপাদ কোনো বিন্দু বা কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ দুইটা একই হবে। যেমন এটার অক্ষাংশ যদি হয় 90 ডিগ্রি উত্তর, তাহলে এটাও হবে 90 ডিগ্রি দক্ষিণ। অর্থাৎ কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ দুইটা একই হবে। কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থান অক্ষাংশ সবসময় একই হবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা আমি যদি বলি, যেমন কোনো স্থানের যদি দ্রাঘিমা দেওয়া থাকে বা কোনো স্থানের দ্রাঘিমা এবং তার প্রতিপাদ বিন্দুর দ্রাঘিমা যদি তুমি নির্ণয় করো, সর্বদা 180 ডিগ্রি হবে। অর্থাৎ কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা যোগ করলে প্রতিপাদ স্থানের যোগ করলে সর্বদা 180 ডিগ্রি হবে। অর্থাৎ তোমাকে যদি কোনো একটা স্থানের দ্রাঘিমা দেওয়া থাকে, তাহলে তুমি 180 ডিগ্রি থেকে যদি ওই দ্রাঘিমাটা বিয়োগ করো, তাহলে তুমি তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা পেয়ে যাবে। আর এই প্রতিপাদ স্থানের দ্রাঘিমা থেকে তুমি ওই মানচিত্র দেখে তুমি ওই প্রতিপাদ স্থানটাও তুমি নির্ণয় করতে পারবে। তারপরে আরো একটি যেটা বৈশিষ্ট্য হচ্ছে, কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সবসময় সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা। কোনো স্থান এবং তার হচ্ছে প্রতিপাদ স্থানের সময়ের ব্যবধান সবসময়ই হয় সব সময় 12 ঘন্টা। অর্থাৎ এই যে এখানে যদি হয় সকাল 10টা, তাহলে এখানে হবে রাত 10টা। এখানে যদি হয় সকাল 9টা, তাহলে এখানে হবে রাত 9টা। এবং এখানে যদি হয় ভোর 6টা, এখানে হবে বিকেল 6টা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানে সময়ের ব্যবধান হচ্ছে সব সময়ের জন্যই 12 ঘন্টা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি প্রতিপাদ স্থান সম্পর্কেও তোমাদের ভালো ধারণা হলো। এবার আসি আমি আন্তর্জাতিক তারিখ রেখা। এখন আন্তর্জাতিক তারিখ রেখাটা বুঝতে হলে আমাকে একটু চিত্র অঙ্কন করতে হবে। যেমন এর আগে আমি বলেছিলাম যে পৃথিবীর পরিধি হচ্ছে 360 ডিগ্রি।
এর আগে আমি স্থানীয় সময় নির্ণয় করতে গিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তো অনুরূপভাবে আমি যদি 15 ডিগ্রি দ্রাঘিমা ধরি, এখানে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য আমার সময়ের ব্যবধান হবে 4 15 60 মিনিট বা 1 ঘন্টা সময়ের ব্যবধান হবে। এভাবে আমরা এই যে 0 ডিগ্রি মূল মধ্যরেখা তার বিপরীতে হচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো এভাবে আমরা যদি মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় গিয়ে পৌঁছাই, তাহলে সেখানে সময়ের ব্যবধান হবে হচ্ছে 720 মিনিট বা 12 ঘন্টা বা 12 ঘন্টা। এটা হচ্ছে আমরা যদি মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অগ্রসর হই, তাহলে 12 ঘন্টা সময় বাড়বে, এবং এই মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিক দিয়ে যদি আমরা অগ্রসর হই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় গিয়ে পৌঁছাই, তাহলে 12 ঘন্টা সময় কমবে। এই যে পৃথিবী হচ্ছে গোলাকার, পৃথিবী গোলাকার হওয়ার কারণে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা মূলত একই রেখা। এখন একই রেখাতে পূর্ব দিক দিয়ে অগ্রসর হলে সময় বাড়ে এবং পশ্চিম দিক দিয়ে অগ্রসর হলে সময় কমে, যার জন্য এই একটা রেখাতে গিয়ে সময়ের ব্যবধান হয়ে যায় 12 12 24 ঘন্টা। অর্থাৎ পূর্ব দিকে অগ্রসর হলে সময় বাড়বে এবং পশ্চিম দিক দিয়ে অগ্রসর হলে সময় কমবে। ধরো তুমি এই মূল মধ্যরেখা থেকে যদি শনিবার সকাল 10টায় রওনা হও, তাহলে পূর্ব দিক দিয়ে অগ্রসর হলে এখানে তুমি শনিবার রাত 10টায় গিয়ে এখানে পৌঁছাবে। আবার পশ্চিম দিক দিয়ে যদি অগ্রসর হও, তাহলে তুমি শনিবারে রওনা হলে তুমি এখানে গিয়ে পৌঁছে দেখবে যে এখানে হচ্ছে আগের দিন, তার মানে হচ্ছে শুক্রবার রাত 10টা। একটু দেখো, আমরা এখানে যদি হিসাব করি, যেমন এখানে হচ্ছে শনিবার সকাল 10টা, তাহলে এখানে আমি যদি আসি সকাল 10টা, সকাল 9টা, 8টা, 7টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, 12টা। তার মানে কি 12টা সময়, 12টা পর্যন্ত তোমার এই শনিবার থাকবে। তারপরে তুমি যখন আবার আসবে 11টা 10টা, তার মানে হয়ে যাবে কি শুক্রবার দিন। তার মানে তুমি যদি শনিবার রওনা দাও, শুক্রবারে গিয়ে পৌঁছাবে, এটা তো কখনোই সম্ভব না। এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় গেলে যে একটা সময়ের ব্যবধান হয়, এই সময়ের ব্যবধানের জন্য 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে একটি রেখা কল্পনা করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। এই আন্তর্জাতিক তারিখ রেখাটা পৃথিবীর তারিখ বিভাজনের কাজ করে থাকে, তারিখ এবং সময় বিভাজনের কাজ করে থাকে। এই জন্য 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে ঠিক একটি রেখা কল্পনা করা হয়েছে, যার নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এখন এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ বা বিমান যদি অতিক্রম করে, তাহলে পশ্চিম দিক থেকে যদি পূর্ব দিকে অগ্রসর হয়, পূর্ব দিকে যেহেতু সময় এমনিই বাড়তে থাকে, তখন তারা সময় ব্যালেন্স করার জন্য একদিন কমিয়ে হিসাব করে। এবং পূর্ব দিক থেকে যদি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ বা বিমান পশ্চিম দিকে অগ্রসর হয়, তাহলে তারা তাদের সময়ের সঙ্গে একদিন যোগ করে সময় হিসেব করে। তাহলে দেখা যাবে কি এই যে আমাদের তারিখ এবং সময়ের যে একটা ব্যবধান, সেই ব্যবধানটা আর হয় না। এখন দেখো, এই আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকা কেন করা হয়েছে, একটা উদাহরণ দেই। ধরো আমি যে এখানে দাঁড়িয়ে আছি, যদি আমার এই সামনে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখাটা অতিক্রম করে, তাহলে ধরো আমি আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব পাশে আছি। এখন হচ্ছে পূর্ব পাশে এখানে হচ্ছে সময় রাত 10টা। আমি যদি পশ্চিম আন্তর্জাতিক তারিখ রেখাটা অতিক্রম করে যদি আমি ওই পাশে যাই, আমার একই ঘরের মধ্যে, তাহলে এখানে হবে
ধরো এখানে রবিবার রাত 10টা, আমি যদি এই পাশে যাই আন্তর্জাতিক তারিখে অতিক্রম করে, সেখানে হবে শনিবার রাত 10টা। তাহলে দেখো এই যে একই ঘরের মধ্যে হচ্ছে সময় এবং তারিখের একটা গরমিল হয়ে যাবে। তো এই জন্য এই সমস্যা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে একেবারে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। যেমন এই যে একটু দেখো তোমরা, বেরিং সাগরের কাছে এখানে 12 ডিগ্রি পূর্বে অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 70 ডিগ্রি পশ্চিম দিকে বাঁকানো হয়েছে, এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে এটাকে জলভাগের উপর দিয়ে নেওয়া হয়েছে। কারণ জলভাগের উপর দিয়ে তো আর মানুষ হেঁটে চলাফেরা করে না, সেখানে আইদার জাহাজ অথবা বিমানে করে যাতায়াত করে। যখন এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ অথবা বিমান, তখন তারা পূর্বগামী জাহাজ একদিন যোগ করে, একদিন বিয়োগ করে, এবং পশ্চিমগামী জাহাজ একদিন যোগ করে তারা তাদের সময় এবং তারিখটাকে ব্যালেন্স করে নেয়। এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা বা আন্তর্জাতিক তারিখ রেখাকে কেন বাঁকা করা হয়েছে আমি এ পর্যন্ত আলোচনা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আমার আজকের ক্লাস থেকে তোমরা এই বিষয়গুলি স্থানীয় সময়, প্রমাণ সময়, বিনিত সময়, প্রতিপাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো এই অধ্যায়ে তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যেটা আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ম্যাথস করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় হচ্ছে 4 মিনিট, এবং 1 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্যের জন্য ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড। এই দুইটা জিনিসকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই অধ্যায়ে ম্যাথসগুলি করা সহজ হবে। তো এই বিষয়গুলি তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে। তো আজকের মতো আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।